সদ্য বিবাহিত মোহর আর বিহান পাহাড়ে এসেছে তাদের নতুন জীবন শুরু করতে। চারিদিকের এই রোমাঞ্চকর পরিবেশ, পাইনের জঙ্গল আর কুয়াশা ঘেরা ডাকবাংলো, এ কি শুধুই একটা প্রাকৃতিক মাধুর্য, নাকি অজান্তেই ওরা ঢুকে পড়েছে এক ভয়ঙ্কর অকল্পনীয় রহস্যের মধ্যে? রহস্যের জাল কি ওরা কেটে বেরোতে পারবে? জানতে হলে শুনতে হবে আজকের গল্প। এখন গল্পের আজকের নিবেদন সাদিয়া খাতুনের লেখা হাড় হিম করা ভৌতিক রহস্য গল্প ইতু। গল্প পাঠে সুমন, অভিনয়ে বরষা, অরিজিৎ, প্রদীপ্তা, অন্তরা, কোয়েল এবং সুমন। বিশেষ সহযোগিতা এবং স্ক্রিপ্টে নীল এবং রুচিরা। পোস্টার ডিজাইন করেছে শুভদীপ। এডিট অ্যান্ড মিউজিক ফিনিক্স অডিওভার্স এবং সুমন। সামগ্রিক পরিচালনাতে বরষা এবং সুমন। তাহলে শুরু হচ্ছে আজকের গল্প। গাড়ি থেকে নেমে এক ঝলক নিজের চারপাশটা দেখে মোহর বলে ওঠে, বাহ, কি সুন্দর জায়গাটা। স্করপিওর পিছনে থাকা লাগেজ নামাতে নামাতে মোহরের কথা শুনে বিহান হেসে ফেলে। ড্রাইভার তাসেই গাড়ির ছাদে ততক্ষণে উঠে পড়ে বড় বড় লাগেজগুলো নামাতে নামাতে বলল, ये जगह बहुत सुंदर है मैम साहब। यहाँ से थोड़ा पैदल जाने से आप कंचनजंगा देख पाएंगे। তাই নাকি বিহান? সত্যি এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়? চলো চলো চলো। আরে সব দেখবে, এখন থেকে এটাই তো তোমার বাড়ি নাকি? তাসি এই সামান কা আন্দার রাখ দো। ব্যাগ নামানো শেষে তাসি কিছু ব্যাগ নিয়ে সামনের দোতলা বাংলোয় ঢুকল। পুরো বাংলোটাই কাঠের তৈরি। বাংলোর দেয়ালের বাঁদিকের বেশ খানিকটা জায়গা জুড়ে সবুজ লতানো গাছেরা নিজের মতো করে উপরে উঠে গেছে, যেন একটা মায়ার আঁচল প্রকৃতির বাড়িটাকে আগলে রাখতে চাইছে। ধীর পায়ে হেঁটে মোহর বাংলোর সামনের ছোট্ট বাগানটার সামনে এসে দাঁড়ালো। চারিদিকে নাম না জানা রং বেরঙের অজস্র পাহাড়ি ফুল ফুটে আছে। দূরে পাহাড়ের দিকে তাকালে মনে হয় চারিদিকের পাহাড় সারিয়ে যেন তাদের ঘিরে রেখেছে অতন্দ্র প্রহরীর মতো। মোহরের হাতের বাদামি লোমগুলো হালকা ঠান্ডা হাওয়ার শিহরণে দাঁড়িয়ে পড়ছে বারবার। স্টেপ কাটের লক্সগুলো এলোমেলোভাবে চেষ্টা করছে মোহরের মুখের প্রশস্তিকে ছোঁয়ার। মিঠে রোদ্দুর গায়ে মাখিয়ে চোখ বন্ধ করল সে। অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করছে পুরো এলাকা জুড়ে। কংক্রিটের মেকি জগতের থেকে বহু দূরে এই ঘাসে ঢাকা ভেজা মাটির গন্ধ, নাম না জানা বিভিন্ন পাহাড়ি পাখির ডাক, এই বাংলোকে ঘিরে থাকা সবুজ পাইনের জঙ্গল আর সেখান থেকে ভেসে আসা এই ঠান্ডা হাওয়ায় মোহরের চারটে ইন্দ্রিয়ই একসাথে এমন শান্তি এই প্রথম অনুভব করল। এই কি হলো? চোখ বুঝে কি ভাবছো? বিহানের ডাকে সম্বিত ফিরল মোহরের। কাছে টেনে সে বিহানের বুকে মাথা দিয়ে আবারও চোখ বুঝল। বিহান আর মোহর নববিবাহিত গাঙ্গুলি দম্পতি। দিন 15 হলো তাদের বিয়ে হয়েছে। দুজনের বাড়ি কলকাতাতে হলেও চাকরি সূত্রে বিহান দার্জিলিংয়ের কাছে একটি চা বাগানের উচ্চপদস্থ অফিসার, নাম লিমা হিল টি এস্টেট। মা বাবার পছন্দ করা মেয়ে মোহরকে প্রথম দেখাতেই খুব ভালো লেগে গিয়েছিল বিহানের। মোহর মেয়েটাও খুবই ভালো, রূপে গুণে অতুলনীয়া। দুধে আলতা গায়ের রং, পটল চেরা চোখ, প্রাণোচ্ছল ভাব, মিষ্টি হাসি, এক কথায় বিহানকে তার দিকে আকৃষ্ট করে নিয়েছিল। চাকরিতে জয়েন করা তাগিদেই হোক বা মোহরকে নিজের মতো করে একা পাওয়ার আদিম ইচ্ছেতেই হোক, বিয়ের পরপরই কোনো রকম সময় অপচয় না করে বিহান তাকে নিয়ে চলে আসে এই জায়গায়। কলকাতা থেকে মোহরকে এত দূর এক পাহাড়ি গ্রামে নিয়ে আসার পর যাতে ওর বাবা মা বা শ্বশুর বাড়ির আদর যত্নের কোনো অভাব বোধ না হয় সেদিকে যথেষ্ট খেয়াল রাখে বিহান।
মোহরেরও এই জায়গাটা খুবই ভালো লেগে গিয়েছিল। প্রথম প্রথম সকালের দিকে বিহান কাজে বেরিয়ে যাওয়ার পর সন্ধে পর্যন্ত বড্ড একা লাগতো, কিন্তু এখন ধীরে ধীরে সেটা অভ্যাসে পরিণত হয়ে যাচ্ছে। আসলে সন্ধ্যাটা এখানে কেমন যেন ঝুপ করে নেমে আসে। দূর থেকে ভেসে আসা কুয়াশার স্তর তাদের এই সুন্দর বাংলোটাকে ঢেকে ফেলে এক রহস্যের জালে। মোহরের গা কেমন ছমছম করে উঠত তখন। সন্ধ্যা নেমে যাওয়ার পর থেকেই মোহরের অস্বস্তির পারদ চড়তে শুরু করত। সকালের সবুজ পাইনের নির্মলতা দেখে যেমন চোখ জুড়িয়ে যায়, রাতের অন্ধকারে তেমনই এক কালো নিস্তব্ধতার ভয়ে চোখ বুজিয়ে আসত মোহরের। সকালের প্রহরী বেষ্টিত ব্যালকনি যেন রাত পোহাতেই কালো দৈত্যদের করাল গ্রাসের অপেক্ষায়। কলকাতা থেকে আনা ডিজাইনার ল্যাম্পটা ব্যালকনিতে লাগানো, বেশ চড়া আলো, কিন্তু কুয়াশার স্তর যখন জড়ো হয় তখন আলো থাকতেও মোহরের চোখে অন্ধকারে বিশেষ কিছু ধরা পড়ে না। ব্যালকনিতে দাঁড়িয়ে অপেক্ষা করে কখন বিহানের গাড়ির আলো দেখতে পাবে সে। বিহান অবশ্য মোহরের এই একাকিত্ব বুঝত। সে অনেক চেষ্টাও করেছে, কিন্তু কেউ এই বাংলোতে এসে কাজ করতে চাইতো না। আসলে ওদের এই বাংলো বাড়ি বেশ উঁচুতে, তাই এখানে এসে ফেরার সময় বেশ কিছুটা পথ নির্জন জঙ্গলের রাস্তা নিতে হয়। তাই সকালে হলেও রাতে থেকে কেউ কাজ করতে চায় না। তাসি একজনকে জোগাড় করে দিয়েছিল, নাম লিয়া। সে সকালে আসতো এবং যথারীতি সন্ধে হতে না হতেই বেরিয়ে যেত। একদিন সন্ধেবেলা মোহর রান্নাঘরে কেক বানাতে ব্যস্ত। আজ সারাটা দিন বৃষ্টি হয়েই চলেছে, ঠান্ডাটাও জাঁকিয়ে পড়েছে বেশ। কিছুক্ষণ হলো লিয়া ছাতা মাথায় বেরিয়ে গেছে। মোহর নিজের মনে গুনগুন করতে করতে কেক বানাচ্ছে। আসলে এই জায়গায় এসে নিজের সাথে সময় কাটানোর এটাই একটা উপায় বের করে নিয়েছে। বৃষ্টির প্রকোপটাও বেশ বেড়েছে। ঘড়ির দিকে তাকালো মোহর। 5টা বাজতে চলেছে সবে, কিন্তু এখনই বাইরে কিরকম অন্ধকার হয়ে এসছে। একটা কিছু ভাঙার শব্দে হঠাৎ চমকে ওঠে মোহর। ঘাড় ঘুরিয়ে দেখে রান্নাঘরের জানলা খুলে পাশে থাকা কাঁচের গ্লাসে ধাক্কা লেগেছে। গ্লাসটা মাটিতে পড়ে ভেঙে গেছে। মোহর খুব সাবধানে কাঁচের টুকরোগুলো সরিয়ে জানলাটা বন্ধ করতে যাবে, এমন সময় সে দেখতে পায় জঙ্গলের শুরুর পথে পাইন গাছের তলায় কেউ যেন দাঁড়িয়ে আছে। লিয়া না? ও এখনো বাড়ি যায়নি? ছাতা নিয়েই তো বেরোলো। এখন এই বৃষ্টির মধ্যে ওখানে কি করছে? সত্যি মেয়েটাকে নিয়ে না আর পারা যায় না। এই ভেবে সে ড্রয়িং রুমের পাশে থাকা একটা ছাতা নিয়ে রান্নাঘরের পাশের দরজাটা খুলতে যায়। রান্নাঘরের লাগোয়া এই দরজার ওপারেই একটা ছোট্ট মাটির রাস্তা, যেটা মিশে যায় বাড়ির পিছনের পাইনের জঙ্গলে। কিন্তু বহুদিন দরজাটা না খোলার জন্য জ্যাম হয়ে রয়েছে। অনেক কষ্টে দরজাটা যখন খুলল, একটা বৃষ্টি ভেজা দমকা ঠান্ডা হাওয়া এসে লাগলো মোহরের শরীরে। ছাতা মাথায় বাইরে এসে দাঁড়ালো মোহর। বৃষ্টি একটু কমে এসেছে, কিন্তু পাহাড় কুয়াশার চাদর যেন টেনে নিচ্ছে ক্রমশ। পাইনের জঙ্গল ঘিরে কুয়াশা যেন তার একাধিপত্য বিস্তার করছে। মাথায় ছাতা দিয়ে মোহর লিয়াকে ডাকতে ডাকতে এগিয়ে যায় জঙ্গলের দিকে। লিয়া, এই লিয়া, তোকে বলেছিলাম থেকে যা, বৃষ্টি না কমলে যাস না, তুই শুনলি না। লিয়া, এদিকে আয়। বেশ কিছুটা এগিয়ে যখন সে প্রায় জঙ্গলের দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে, কোথায় লিয়া? কোথাও কেউ নেই। সে কি ভুল দেখল? এত বড় ভুল হতে পারে? ঘাড় ঘুরিয়ে দেখল, চারিদিক অদ্ভুত নিস্তব্ধতা। শুধু বৃষ্টির ফোঁটা মাটিতে পড়ার শব্দ শোনা যাচ্ছে। লিয়া, লিয়া, কোথায় তুই? লিয়া। বেশ কয়েকবার লিয়াকে ডাকার পরে কি মনে হতে জঙ্গলের দিকে পা বাড়াতে যাবে, এমন সময় পিছন থেকে বিহানের ডাক শুনে ফিরে তাকায় মোহর। কি গো, আরে এখানে কি করছো? আরে আমি বাড়িতে ফিরে তোমাকে দেখতে না পেয়ে রান্নাঘরে গিয়ে দেখি ওই দরজাটা খোলা। আরে বাবা, এই সময় এখানে কেউ আসে? জঙ্গল তো নাকি?
কত কি আছে এখানে জানো? কিন্তু লিয়া, আমি তো লিয়াকে এখানে দাঁড়িয়ে থাকতে দেখে। কি বলছো তুমি? আমি তো উপরে উঠে আসার সময় লিয়াকে দেখলাম, ও তো ওই সানির দোকানে দাঁড়িয়ে গল্প করছে। আরে বাবা, তুমি ভুল দেখেছো। পাহাড়ি জায়গায় এরকম হয়, বুঝলে? এরকম কুয়াশা ঘেরা জায়গায় অনেক সময় ইলিউশন হয়। কিন্তু বিহান, আমি আচ্ছা চলো চলো চলো, আর কথা নয়, এবার ফেরা যাক। এই তুমি নাকি কেক বানাবে বলেছিলে, তা হয়েছে নাকি? খুব খিদে পেয়েছে। কথা বলতে বলতে বিহান মোহরকে নিয়ে ফিরে যায় বাংলোতে। আর পিছনে বিহান যতই ইলিউশনের কথা বলুক না কেন, পরদিন সকালে লিয়া বাংলোতে এলে কিন্তু মোহর তাকে জিজ্ঞেস করে, এই লিয়া, তুই কাল বাড়ি যাওয়ার সময় বাংলোর পেছন দিকের জঙ্গলে কি করছিলিস রে? আমি আমি তো কাল ওইদিকে যাইনি দিদি। ওদিকে যাসনি? না দিদি, আমি তো কাল এখান থেকে সোজা বাড়ি চলে গেছিলাম। শুধু যাওয়ার সময় সানির দোকানে কিছু কেনার ছিল, ওগুলো নিয়ে আমি সোজা বাড়ি চলে গেছি। আচ্ছা, ওই জঙ্গলে যাওয়ার রাস্তাটায় তুই আগে গেছিস কখনো? হ্যাঁ গেছি তো, পাপার সাথে যেতাম না, ওই জঙ্গলেতে পাপা কাঠ কাটতে যেত। আর জানো দিদি, ওখানে না একটা নেপালি বস্তি ছিল, এখন আর নেই, সে অনেক বছর আগের কথা। আর দিদি, তুমি ওই জঙ্গলে গেছো নাকি? ওই জঙ্গলে চিতা, প্যান্থার এসব রয়েছে। তুমি কিন্তু আর ওদিকে যাবে না দিদি, আর রাতের দিকে তো কখনোই যাবে না। আমাদের এই পাহাড়ে না অনেক রহস্য আছে, সেগুলোকে তার মতো ছেড়ে দিতে হয়। তুমি ওর মধ্যে ঢুকো না দিদি। কথাটা বলে লিয়া নিজের মতো কাজ করতে থাকে। মোহর রান্নাঘরের জানলা দিয়ে জঙ্গলের দিকে তাকায়। সত্যি অদ্ভুত, গতকাল সন্ধ্যের সেই রূপ আর এখনের রূপের মধ্যে কোনো মিল নেই। সূর্যের আলো এসে পড়েছে পাইনের জঙ্গলে, সবুজ পাতার বাহার, তাতে হলদে রোদের ছটা, মাঝে গাছের খয়েরি কখনো কালচে রঙের তুলির টান, শেষে আবার সবুজ ঘাস, খয়েরি মাটির রাস্তা। এক একটা রং মিশে কি সুন্দর কমপ্লিমেন্ট দিচ্ছে একে অপরকে। অদ্ভুত মায়াবী লাগছে এই ছবির মতো ফ্রেমটা। সেই ঘটনার পরে সেভাবে আর কিছু ঘটেনি। নতুন পরিবেশে মোহর খুব সুন্দরভাবে মানিয়েও নিয়েছিল। মনোরম পরিবেশে বেশ ভালোভাবেই কাটছিল তাদের জীবন। মাঝে মাঝে সুযোগ পেলে মোহরকে নিয়ে দার্জিলিংয়ের সাইট সিনেও বেরিয়ে যেত বিহান। এভাবেই আস্তে আস্তে তাদের মধ্যে গড়ে উঠতে থাকে পরম ভালোবাসার সম্পর্ক। বেশ কিছুদিন চলার পর মোহর গর্ভবতী হয়। মনে আনন্দের বন্যা বয়ে যায় স্বামী স্ত্রী দুজনেরই। তাদের প্রথম সন্তান আসতে চলেছে তাদের কাছে। সে আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়। এই সংবাদ শুনে কলকাতায় থাকা মা, বাবা এবং শ্বশুরবাড়ির সকলেই ভীষণ খুশি হন। মোহরের বাবা মা বহুবার তাকে ডেকেছেন এই কটা মাস বাপের বাড়ি এসে থাকার জন্য, কিন্তু মোহর কিছুতেই বিহানকে ছেড়ে যেতে নারাজ। মা, বাপি, তোমরা একদম চিন্তা করো না, আমি বিহানের সাথে এখানে বেশ আছি। আমরা দুজনে ঠিক পারবো, দেখবে। আমাদের সন্তানকে আমরা এখানেই জন্ম দেব। তারপর না হয় বিহান ছুটি নেবে কিছুদিন, তখন গিয়ে সবার সাথে দেখা করে আসবো। ওদের বাংলোটা বেশ উঁচুতে হওয়ায় যে কোনো বয়স্ক মানুষের ওঠানামার পক্ষে খুবই কষ্টকর, তাই মোহর বা বিহান কেউই তাদেরকে আনার কথা ভাবেনি। তবে বিহান সত্যিই মোহরের অনেক খেয়াল রাখে। লিয়া তো ছিলই, সাথে সেও এখন বাড়ির কোনো কাজই আর করতে দেয় না মোহরকে। সকাল সকাল উঠে বাড়ির সমস্ত কাজ করে তবেই কাজের উদ্দেশ্যে রওনা দেয় বিহান। মোহরের হাতের কাছে তার সমস্ত ওষুধপত্র, খাবার রেখে তবে সে কাজে যায়, যাতে তার অনুপস্থিতিতে মোহরকে বেশি হাঁটা চলা বা নিচে ঝুঁকে কোনো কাজ না করতে হয়। মোহর নিজেকে ভীষণ ভাগ্যবতী মনে করে। বিহানের মতো এত যত্নশীল ছেলে তার স্বামী হয়েছে। সবই ঠিকই ছিল, কিন্তু একদিন লিয়া হঠাৎ কাজ ছেড়ে দিতে বাধ্য হয়। আসলে এই পরিস্থিতিতে সে তার দিদিকে ছাড়তে চায়নি।
কিন্তু তার বর কাজের জোগাড়ে নেপালে যাচ্ছে এবং তাকেও সাথে নিয়ে যেতে চায়। সুতরাং কিছুই করার নেই তার। লিয়া চলে যাওয়ায় বিহান মোহরকে নিয়ে বেশ চিন্তাতেই পড়ে যায়। একা একা সারাদিন মোহরকে থাকতে হবে, তাই একটা কাজের মেয়ে এখনই দরকার। বিহান মাঝে মাঝেই মোহরকে বলে, লিয়া যতদিন ছিল আমার চিন্তা ছিল না মোহর, এমন একটা সময় যেতে হলো কে। একটা কাজের মেয়ে না, মানে এখনই দরকার। অনেককে বলে রেখেছি, যাই হোক দেখা যাক। আসলে মানে তোমাকে এই অবস্থায় একা রেখে কাজে যেতে মোটেও মন চায় না আমার। কিন্তু এত খোঁজ করেও ওরা একজন কাজের মেয়ে পাচ্ছিল না। আসলে যাকেই কাজের জন্য জিজ্ঞেস করা হয় না কেন, কেউই পাহাড়ের এত উপরে এই নির্জন পথের বাংলোতে এসে কাজ করতে রাজি হয় না। এই নিয়ে বেশ কয়েকদিন দুশ্চিন্তাতেও ছিল বিহান। এখন যদিও মোহর অল্প দিনের গর্ভবতী, কিন্তু তবে একটা কথা মানতেই হয়, মোহর কিন্তু মানসিকভাবে বিহানকে অনেকখানি সাহায্য করেছে। সে চিন্তামগ্ন বিহানের হাতে হাত রেখে আশ্বাস দিত প্রতিবারই। আসলে ভালোবাসার মানুষটির কণ্ঠে এমন একটা জাদু লুকিয়ে থাকে যা নিমেষে মন খারাপের শেষ নির্যাসটুকু নিংড়ে নিতে পারে। আরে তুমি একদম চিন্তা করো না, আমরা নিশ্চয়ই কোনো ভালো কাজের মেয়ে পেয়ে যাব। সবে তো 3 মাস, দেখো আর 1-2 মাসের মধ্যে নিশ্চয়ই পেয়ে যাব। এর 2 দিন পরে বিহান কাজ থেকে বেশ খানিকটা আগেই বিকেল থাকতেই ফিরে আসে। অসময়ে তাকে ফিরতে দেখে মোহর একটু অবাক হয়ে বিহানকে জিজ্ঞেস করে, কি গো, আজ এত তাড়াতাড়ি বাড়ি ফিরে এলে? তোমার শরীর ঠিক আছে তো? আরে হ্যাঁ গো, আসলে আজ আমার বন্ধু অভিকের বাংলোতে একটা গেট টুগেদার পার্টি আছে। সত্যি বলতে আমি ভুলেই গেছিলাম তোমাকে বলতে। তা আজ ওখানে আমাদের নিমন্ত্রণ আছে, তাই তাড়াতাড়ি চলে এলাম। ওর বাংলোটা এখান থেকে খুব বেশি দূরে নয়, একটুখানি, মানে ওই ধরো না 45 মিনিট মতো লাগবে গাড়িতে। এক কাজ করো, তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে এসো। আর হ্যাঁ, ওখানে আমাদের ডিপার্টমেন্টের না অনেকেই আসবেন তাদের স্ত্রীদের নিয়ে, তোমারও ভালোই লাগবে ওখানে। যাও যাও, তাড়াতাড়ি তৈরি হয়ে চলে এসো বরং। বিহানের কথা মতো মোহর যত দ্রুত সম্ভব সুন্দর করে সেজে তৈরি হয়ে নেয়। তারপর একসাথে বেরিয়ে পড়ে তাদের গন্তব্যের উদ্দেশ্যে। বিহানকে চা বাগানের কাজের জন্য একটা জিপসি দেওয়া হয়েছে, সেটাতে করেই তারা চলে যায় অভিকদের বাংলোতে। সেখানে যেতেই অভিক এবং ওর স্ত্রী চন্দ্রিমা তাদের আপ্যায়নে মেতে ওঠে। মোহর ও চন্দ্রিমার বেশ বন্ধুত্ব হয়ে যায় কিছুক্ষণের মধ্যেই। তারা দুজন অনেক গল্প করে একসাথে। তারপর একে একে বাকি কলিগরা আসতে শুরু করেন। তাদের স্ত্রীদের সঙ্গেও বেশ ভাব হয়ে যায় মোহরের। সকলে একসাথে বসে অনেকক্ষণ চলে হাসাহাসি ও প্রচুর খাওয়া দাওয়া। চন্দ্রিমা একজন অত্যন্ত ভালো রাঁধুনি। আজকের পার্টির সমস্ত রান্না সে একা হাতে সামলেছে। সকলেই তার রান্নার স্বাদের প্রশংসায় পঞ্চমুখ। আজ বাইরে হালকা বৃষ্টি হচ্ছে, সঙ্গে বইছে ঠান্ডা বাতাস। বাংলোর লিভিং রুমে ফায়ারপ্লেসে জ্বলছে আগুন, আর তার সাথে চলছে সকলের হই হট্টগোল। পুরুষেরা মজেছে মদ্যপানে। বিহান প্রথমে রাজি না হলেও অভিকের জোড়াজুড়িতে এক পেগ গলায় চালান করে। অবশ্য মাথায় তার এই চিন্তা রয়েছে যে তাকে সুস্থভাবে বাংলোতে ফেরত নিয়ে যেতে হবে মোহরকে। পার্টি শেষ হতে বিহান ও মোহরকে আজ রাতের জন্য তাদের বাড়িতেই থেকে যেতে বলে অভিক। কিন্তু বিহান বলে, আরে না না, তুই চিন্তা করিস না, আমি খুব বেশি ড্রিঙ্ক করিনি। হ্যাঁ, আমি ঠিক করেই গাড়ি চালাবো। অভিক না চাইতেও যেতে দিতে বাধ্য হয় ওদের। মোহর বিহানের পাশে বসে পাহাড়ি রাস্তায় চারিপাশ দেখতে দেখতে গাড়িতে করে ফিরছিল। রাতের কলকাতা দেখেছে বহুবার, তবে রাতের পাহাড়ের এই মায়াবী রূপ সে এর আগে কখনো দেখেনি। পাহাড়ি আঁকা বাঁকা পথ ধরে গাড়ি ছুটে চলেছে। রাস্তার একদিকে ব্যারিকেড এবং অন্য পাশে ঘন কালো পাইন গাছের জঙ্গল। ভুলবশত ব্যারিকেডের ওপারে গাড়ি ঘুরলেই সোজা পাহাড় থেকে নিচে পড়বে তারা। উফ, কি ভয়ানক!
এই অন্ধকারে কেমন গাটা শিউরে উঠল মোহরের। সে মন ঘোরাতে বিহানকে জিজ্ঞেস করল, আচ্ছা বিহান, আর কত দূর বলো তো? এই তো আর ধরো না, ওই 20-25 মিনিট মতো হবে। কেন, তোমার কোনো অসুবিধা হচ্ছে নাকি মোহন? না না, আসলে অন্ধকার হয়ে গেছে তো, তার উপরে এই ঝিরঝিরে বৃষ্টি, তাই কত দূর পৌঁছেছি বুঝতে পারছি না। জানলার দিকে আবার মুখ বাড়ায় সে। এক দৃষ্টে পাইন গাছের জঙ্গলগুলো দেখে যাচ্ছে মোহর। কেমন অদ্ভুত এক নিকষ কালো আঁধার। সে জানলার কাছ থেকে সরে এসে বিহানের কাঁধে মাথা রেখে চোখ বুজে বসে থাকে। কি হলো, ক্লান্ত লাগছে? হেই, সামনে দেখো! মোহরের চিৎকারে বিহান খুব জোরে ব্রেক কষলে গাড়িটা বেসামাল হয়ে স্কিড করে খাদের সামনের ব্যারিকেডে ধাক্কা লাগার আগে কোনো মতে থামল। সিট বেল্ট থাকার জন্য দুজনের কারোরই বিশেষ কোনো চোট আঘাত লাগেনি। আকস্মিক এমন ঘটনায় দুজনের মুখেই ভয়ের ছাপ স্পষ্ট। মোহর সামনের দিকে আঙুল দেখিয়ে বলে, একটা মেয়ে জঙ্গল থেকে হঠাৎ ছুটে এসে আমাদের গাড়ির সামনে পড়লো। আর একটু হলেই আমাদের গাড়ি ওর শরীরের উপরে উঠে যেত বিহান। বৃষ্টি ততক্ষণে থেমে গেছে। বিহান ও মোহর তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে মেয়েটিকে দেখতে এগিয়ে গেল। ওরা দেখল একটা অল্প বয়স্কা পাহাড়ি মেয়ে ওদের গাড়ির সামনে লুটিয়ে পড়ে আছে। বিহান অনেক ডাকাডাকির পরও কোনো সাড়া পেল না। এদিকে মোহর গাড়ির ভেতর থেকে জলের বোতল এনে মেয়েটার চোখে মুখে জল ছিটিয়ে দিলে মেয়েটি একটু নড়ে চড়ে উঠল। তার জ্ঞান ফিরতেই সে তৎক্ষণাৎ মোহরের সাহায্যে উঠে বসে। হেই, তুমি তুমি ঠিক আছো? এইভাবে কেউ ছুটে আসে? আর একটু হলেই তো। আসলে তাড়াতাড়ি ছুটে আসতে গে। ওর কথায় পাহাড়ি টান আছে একটু, তবে বাংলা বুঝতেও পারে আবার বলতেও পারে। মেয়েটা খুব বেশি লম্বা নয়, তবে বেশ ফর্সা। অন্ধকারেও তার গায়ের রং ভালোই দৃশ্যমান দুজনের কাছে। মোহর মেয়েটিকে জিজ্ঞেস করল, তোমার নাম কি? বাড়ি কোথায়? আমার নাম ইতু। তা তুমি এত রাতে জঙ্গলের মধ্যে দিয়ে বেরিয়ে কোথায় যাচ্ছিলে? যা দেখছি না, তাতে তো চারিধারে কোনো বসতিও নেই। আমার বাবা রোজ রাতে নেশা করে আমায় আর আমার মাকে মারতো। ওর অত্যাচার সহ্য করতে না পেরে আর দিনের পর দিন মার খেতে খেতে আমার মা মারা গেছে। এখন বাবা রোজ রাতে আমায় মারধর করে। তাই তাই তার হাত থেকে বাঁচতে আমি পালিয়ে যাচ্ছিলাম, আর তখনই আপনাদের গাড়ির সামনে এসে পড়ি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তুমি উঠতে পারবে তো? এসো। এই তো খুব ভালো। তুমি গাড়িতে বসো এখন। এই নাও, একটু জল খাও। মোহর ইতুকে তাদের গাড়িতে বসিয়ে বিহানকে একটু দূরে নিয়ে গিয়ে বলে, বিহান, আমরা এই মেয়েটাকে বাড়ি নিয়ে গেলে কেমন হয়? কি, তুমি কি পাগল হয়ে গেলে নাকি? কি বলছো এসব? কোন না কোন একটা মেয়ে, তাকে চিনি না জানি না, রাস্তা থেকে তুলে নিয়ে একেবারে ঘরের মধ্যে। আহা বিহান, তুমি আমার কথাটা একবার শোনো। তুমি নিজে দেখেছো মেয়েটা কেমন ভয় পেয়ে আছে। ওর বাবা ওকে অনেক মারে। ওকে পুলিশ স্টেশনে নিয়ে গেলে সেই ওকে ওর বাবার কাছে ফিরিয়ে দেবে ওরা। তারপর ওর বাবা ওকে আবার মারবে। সে তো বুঝলাম, কিন্তু মোহর, ওকে নিয়ে যাওয়াটা কি ঠিক হবে? ওকে জিজ্ঞেস করে দেখি না, ও যদি রাজি হয় তাহলে ওকে নিয়ে যাব আমাদের সাথে। সেই তো আমাদের একটা কাজের মেয়ে দরকার। ও না হয় আমাদের বাড়িতে থাকবে আর হাতে হাতে আমায় সাহায্যও করে দেবে। কথাটা খুব একটা পছন্দ না হলেও এক প্রকার মোহরের জোড়াজুড়িতেই ইতুকে বাড়ি নিয়ে যেতে রাজি হয় বিহান। মোহর তখন ইতুকে জিজ্ঞেস করল, শোনো, আমাদের সাথে আমাদের বাংলোতে যাবে তুমি? মোহরের প্রস্তাবে রাজি হয়ে যায় ইতু। ওকে মোহর বাড়ির কাজ করে দেওয়ার কথাও আগে থেকে জিজ্ঞেস করে নেয়। ইতু কোনো সংকোচ না করেই তাদের বাড়িতে কাজ করতে রাজি হয়ে যায়। মোট কথা, তার বাবার হাত থেকে বাঁচাটাই এখন ওর একমাত্র লক্ষ্য।
সেই রাতে বিহান ও মোহর ইতুকে ওদের বাংলোতে নিয়ে চলে আসে। ইতুকে তাদের বাংলোর নিচের একটি ঘরে থাকতে দেয়। অবশেষে বিহানও ভেবে দেখল মোহরকে আর সারাদিন একা থাকতে হবে না, আর তাকেও বাড়ির কাজ আর করতে হবে না। সে এবার নিশ্চিন্তে কাজেও যেতে পারবে। পরের দিন সকালে মোহর বিহানকে ঘুম থেকে তুলে দিয়ে বলে, বিহান, উঠে পড়ো, তোমার কাজের দেরি হয়ে যাবে তো, ওঠো ওঠো। বিহানের মাথাটা হালকা ধরে আছে। মাথার চুলটা একটু টেনে ধরে মাথাটা ছাড়ানোর চেষ্টা করে সে। তারপর মোহরকে জিজ্ঞেস করে, বাবা, মাথাটা তো ধরে আছে না? তো ওই মেয়েটা উঠেছে ঘুম থেকে? হ্যাঁ, ও কখন উঠেছে ঘুম থেকে আমি জানি না, তবে ও আমাদের জন্য ব্রেকফাস্টও তৈরি করে ফেলেছে জানো। ও আচ্ছা, তো কত সকালে উঠেছে ও? তা জানি না। আচ্ছা, ও সব বাদ দাও, তুমি তাড়াতাড়ি স্নান করে তৈরি হয়ে নাও। তুমি আর আমি আজকে একসাথে ব্রেকফাস্ট করব, কেমন? বিহান অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে ব্রেকফাস্ট করতে বসে মোহরের সাথে। ইতু বেশ আনন্দের সঙ্গেই তাদের খাবার পরিবেশন করে। বিহান খাবারটা দেখে বেশ খুশি হয়। তার পছন্দের খাবার লুচি আর আলুর দম। আর আলুর দমটা একদম কষা কষা, যেমনটাও খেতে পছন্দ করে। যে কেউ এমন আলুর দম বানাতে পারে না, এমনকি মোহরও না। লোভ সামলাতে না পেরে এক টুকরো লুচি ছিঁড়ে আলুর দম দিয়ে মুখে তোলে বিহান। খাবারটা খেয়েই তৃপ্ত বিহান বলে উঠল, বাহ, চমৎকার হয়েছে। বিহানের কথা শুনে মুচকি হাসি ইতু। মোহরও খাবার খেয়ে বেশ প্রশংসা করে ইতুর। অনেক দিন পর এমন সুস্বাদু খাবার খেলো বিহান। লুচি আলুর দম খেয়ে বেশ খুশি মনে কাজের উদ্দেশ্যে রওনা দেয় বিহান। বাংলো থেকে বের হওয়ার আগে মোহরের কপালে একটা চুমু দিয়ে সে চলে গেল। মোহর ব্যালকনি থেকে দাঁড়িয়ে বিহানকে হাত নেড়ে বিদায় জানিয়ে নিচে নেমে এসে দেখে ইতু বাইরের জানলা থেকে বিহানের গাড়িটাকে এক দৃষ্টে দেখছে। মোহর ইতুর কাছে গিয়ে বলল, এই তো, হ্যাঁ, কি দেখছো? কই না তো, কিছু না। মোহর আর বেশি মাথা ঘামায় না ইতুর কথাতে। এদিকে মহানন্দে গাড়ি চালিয়ে কাজে যাচ্ছে বিহান। আজ অনেক দিন পর এমন খাবার খেয়েছে সে। তবে আলুর দমের স্বাদটা খুব চেনা লাগছে তার। কোথায় যেন খেয়েছে সে, ঠিক মনে করে উঠতে পারল না। যদিও মোহর এদিকে ইতুর সাথে বেশ ভাব করে নিতে লাগলো। ইতুও মোহরকে নিজের দিদির মতো আদর যত্ন করতে শুরু করে। বেশ বন্ধুত্ব হয়ে যায় দুজনের মধ্যে। এদিকে বিহানকেও তার পছন্দের সব খাবার খাইয়ে তার প্রশংসা পেতে থাকে ইতু। কিন্তু সেই খাবারগুলোর স্বাদ বিহানের কেমন যেন চেনা লাগতো প্রতিবার। বেশ কিছুদিন কেটে গেছে মাঝে। মোহর একদিন একলা মনে বসে বসে ভাবছিল, ইস, এখানে কোথাও তেঁতুলই পাওয়া যায় না, কিন্তু একটু টক খাওয়ার জন্য মনটা কেমন কেমন করছে। ব্যালকনিতে বসে আসন্ন সন্তানের কথা ভাবতে ভাবতে মনে মনে বেশ খুশি ছিল মোহর। এমন সময় বাংলোর পিছনের জঙ্গল থেকে হেঁটে আসতে দেখে ইতুকে, হাতে এক ছড়া তেঁতুল। আশ্চর্য, আমার তেঁতুল খেতে ইচ্ছে করছে, সেটা ইতু জানলো কেমন করে? মনে মনে মোহর এই কথা ভাবতে ভাবতেই ইতু উপরে এসেই তেঁতুলের ছড়াটা মোহরের হাতে দিয়ে বলল, এ নাও দিদি, তেঁতুল খাও। তা এইরকম একটা জায়গায় তুমি তেঁতুল কোথা থেকে পেলে শুনি? আমরা বনে জঙ্গলে ঘোরা মানুষ, ঘুরে ঘুরে সব জেনে গেছি কোথায় কি পাওয়া যাবে। তুমি তেঁতুল খাও তো দেখি। মোহর আর কোনো কথা বাড়ায় না, মনের সুখে তেঁতুল খেতে শুরু করে সে। সন্ধ্যায় বিহান বাড়ি ফিরে আসার সময় মোহর এতদিন ব্যালকনিতেই অপেক্ষায় দাঁড়িয়ে থাকতো তার জন্য। বিহানকে আসতে দেখে নিজেই দরজা খুলে দিত এতদিন। কিন্তু আজকাল বিহান আসার আগেই ইতু গিয়ে দরজা খুলে দিচ্ছে। মোহর যতবারই আগে দরজা খোলার চেষ্টা করেছে, প্রতিবারই কোনো না কোনোভাবে ইতুই আগে দরজা খুলছে। বিহানও এই জিনিসটা লক্ষ্য করেছে।
ইতু দরজা খুলেই তার দিকে এক গাল হেসে দাঁড়িয়ে থাকে। ইতুর চোখ দুটো কেমন যেন, সেই চোখ দুটো যেন কার কথা মনে করিয়ে দেয় তাকে। তারপর বিহান বাথরুম থেকে চেঁচিয়ে মোহরের কাছে টাওয়াল চাইলে সেটা মোহরের আগেই ইতু গিয়ে দিয়ে দেয় বিহানকে। ব্যাপারগুলো ভীষণই অস্বস্তিতে ফেলতে শুরু করেছে মোহরকে। বিহানও বুঝতে পারে না এগুলো হঠাৎ করে তার সাথে কি হচ্ছে। সবসময় যেন ইতু ওর কাছে কাছে ঘুরছে আর মোহরকে ওর থেকে দূরে নিয়ে চলে যাচ্ছে। ইতু বিহানের কাছে আসলেই বিহানের নাকে কেমন যেন একটা সুগন্ধ ভেসে আসে প্রতিবার। সেই গন্ধটা তার খুব চেনা, একটা একটা মিষ্টি গন্ধ। কি হচ্ছে তার সাথে এসব সে কিছুই বুঝতে পারে না। যতদিন যাচ্ছে মোহরের সঙ্গে যেন বিহানের কেমন একটা দূরত্ব বাড়তে থাকছে। ছোট ছোট কারণে ঝগড়া বেঁধে যাচ্ছে তাদের মধ্যে, আর তাদের ঝগড়ার মূল কেন্দ্রবিন্দুই ইতু। বিহান এদিকে নিজের অজান্তেই ইতুর পক্ষ টেনে কথা বলতে শুরু করেছে, আর এর থেকেই শুরু হলো তাদের মধ্যে মনোমালিন্য। একদিন তো ঝগড়া এমন পর্যায়ে পৌঁছলো যে বিহান বিরক্ত হয়ে না খেয়েই বাড়ি থেকে কাজে বেরিয়ে গেল। খুব স্বাভাবিকভাবেই মন খারাপ করে ব্যালকনিতে গিয়ে দাঁড়ায় মোহর। চোখের জল আর বাঁধ মানে না তার। তখনই সে লক্ষ্য করে ইতু হেঁটে হেঁটে সেই জঙ্গলের ভিতর থেকে ফিরে আসছে। মোহর এবার ঠিক করল ইতু আবার যখনই ওই জঙ্গলে যাবে সেও যাবে তার পিছন পিছন। এই ঘন জঙ্গলের মধ্যে একা একা যায় কোথায় মেয়েটা? সন্ধ্যায় বিহান বাড়িতে ফিরে ঘরে ঢুকলেই মোহর বিহানকে জড়িয়ে ধরে এবং সমস্ত মনোমালিন্য তখনই মিটিয়ে নিতে চায়। বিহানও সমস্ত ঝগড়ার ইতি টেনে জড়িয়ে ধরে মোহরকে। রাতে খাবার টেবিলে দুজনে পাশাপাশি বসে বেশ হাসি মজা করতে করতেই খাবার খেতে শুরু করে। হাসতে হাসতে হঠাৎ সামনের আয়নায় চোখ যায় বিহানের। দেখে ইতু পিছন থেকে দরজার ফাঁক দিয়ে ওদের দেখছে। ইতুর চোখে যেন কিসের এক রাগ। কটমট করে সে মোহরকে দেখছে। এই দেখে ভীষণ ভয় পেয়ে যায় বিহান, তবে মোহরকে তা বুঝতে দেয় না সে। খাওয়া দাওয়ার পর মোহর ঘরে চলে গেলে আবার ইতুর দিকে তাকায় বিহান। তখন কিন্তু ইতুর চোখ একেবারেই শান্ত। একটু আগের করাল দৃষ্টির লেশমাত্র তখন নেই তার চোখে। কি সুন্দর মায়া ভরা চোখ দুটো ইতুর। নিজে হাতে টেবিল পরিষ্কার করছে আর মাঝে মাঝেই তাকাচ্ছে বিহানের দিকে। তার মানে কি মোহর আর বিহানকে একসাথে হাসি খুশি দেখতেই আপত্তি ইতুর? কিন্তু কেন? না না, আর মোহরের সাথে কোনোভাবেই ঝগড়া করা যাবে না, এতে নিজেদের মধ্যেই দূরত্ব বাড়বে তাদের। কিন্তু এসব কি হচ্ছে কিছুই বুঝতে পারে না বিহান। সবসময় যেন অন্যমনস্ক হয়ে থাকে বিহান আজকাল। কাজে গিয়ে কোনো কাজেই ঠিকমতো মন বসাতে পারছে না। সমস্ত হিসেব গুলিয়ে ফেলছে, কারোর সাথে কথাই বলতে পারছে না গুছিয়ে। এদিকে বাড়ি ফিরলেই ইতুর মায়াবী চোখের চাহনি তাকে ভীষণ অস্বস্তিতে ফেলে দিচ্ছে। সে ইতুর থেকে যত দূরে যেতে চাইছে ততই যেন ইতু তার কাছে চলে আসছে। বাড়িতে ঢুকতেই এখন কেমন যেন ভয় ভয় লাগে বিহানের। এদিকে মোহর এখন 8 মাসের গর্ভবতী। ডাক্তার বিশেষ যত্নে রাখতে বলেছেন মোহরকে। কিন্তু এমন এক মানসিক বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছে বিহান, সে কাউকেই ভাষায় বলে তা প্রকাশ করতে পারবে না। কিন্তু তবুও প্রাণপণে সম্পর্কটাকে টিকিয়ে রাখার এক আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে সে। এদিকে মোহরের নজর রয়েছে জঙ্গলের ভিতর ইতুর যাওয়ার উপর। প্রতিদিন একবার করে হলেও ইতু পিছনের রাস্তাটা ধরে জঙ্গলে যায়। সেখানে আসলে আছেটা কি তা মোহর খুঁজে বার করতে বদ্ধপরিকর। এমনই একদিন বিহান বেরিয়ে যাওয়ার পর তখন ইতু হেঁটে হেঁটে জঙ্গলে যেতে লাগলো। তখনই মোহরও খুব সাবধানে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নেমে বাংলোর পিছনের জঙ্গলের দিকে ইতুর পিছন পিছন এগিয়ে গেল। মন খুব শক্ত করে হাঁটছে সে। এখন তো আর সে একা নেই, তার সঙ্গে তার আদরের সন্তান রয়েছে। সে নিজের ক্ষতি সহ্য করতে পারবে, তবে তার সন্তানের ক্ষতি না, কিছুতেই মেনে নিতে পারবে না।
তাই সে ধীরে ধীরে ঘন জঙ্গলটার দিকে এগিয়ে যেতে থাকে। সে ইতুকে অনুসরণ করে চলতে চলতে একসময় থমকে দাঁড়ায়। ইতু অবশেষে একটা কুয়োর কাছে এসে দাঁড়িয়েছে। মোহর একটু দূরে একটা গাছের আড়ালে দাঁড়িয়ে ইতুকে দেখতে থাকে। ইতু কুয়োর দিকে মুখ করে পা ঝুলিয়ে বসে আছে। মাথাটা তার কুয়োর গর্তের দিকে একভাবে ঝুলে রয়েছে। চুল উল্টে এক মনে সে বিড়বিড় করে কিসব যেন বলছে আর কুঁকিয়ে কুঁকিয়ে কাঁদছে, যেন কত কষ্ট জমে আছে তার বুকে। মোহর স্থিরভাবে দেখে চলেছে সব। হৃৎপিণ্ডের গতি ধীরে ধীরে বাড়তে শুরু করছে তখন মোহরের। অচেনা আলো আঁধারের এই নিস্তব্ধ পরিবেশে প্রচন্ড রকমের ভয় লাগছে তার, কিন্তু ইতুর প্রতি তার অদম্য কৌতূহল তাকে সেখানে থাকতে বাধ্য করছে যেন। তারপরে এক আকাশ ফাটানো কণ্ঠে কেঁপে উঠল মোহরের বুক। ইতু কান্না থামিয়ে চিৎকার করে হাসছে। দু হাতে তার পেট চেপে ধরে জোরে জোরে হাসছে। সে হাসিতে রয়েছে ব্যঙ্গাত্মক সুর, যেন কারণ মজার কার্যকলাপ তাকে খুব আনন্দিত করছে। সন্ধ্যায় বিহান বাড়ি ফিরে দেখল মোহর তার ঘরে ঘুমোচ্ছে। কিন্তু এমন সময় তো মোহর সাধারণত ঘুমায় না। তাহলে আজ হঠাৎ এমন সময় কেন ঘুমোচ্ছে মোহর? হয়তো প্রেগনেন্সির জন্য ক্লান্তিভাবের কারণে। সে কোনো সারা শব্দ না করেই তার ব্যাগপত্র রেখে ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়। দিদিমণি ঘুমাচ্ছে সাহেব, সেই সকাল থেকে এখনো ঘুমাবে। হঠাৎ করে আচমকা এমন একটা কথা শুনে বিহানের শিরদাঁড়া বেয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। সে দেখল ইতু ওর একদম পাশে দাঁড়িয়ে আছে, কিন্তু ওরা আসার কোনো শব্দই পেল না বিহান। এমন নিঃশব্দে কে যেন আসত, এসে সেও এমন চমকে দিত। মাথার ভেতর কেমন যেন সব গুলিয়ে যাচ্ছে বিহানের। আর সে তো ইতুকে জিজ্ঞেসও করেনি যে মোহর কেন ঘুমোচ্ছে। সে তো শুধু মনে মনে ভাবছিল, তাহলে তার না বলা কথাগুলো কেমনভাবে ইতু জানতে পেরে যাচ্ছে। ইতুকে তবে মাইন্ড রিড করতে পারে। সে মন শক্ত করে জিজ্ঞেস করল, কি সেই সকাল থেকে ঘুমাচ্ছে? তুমি তুমি একবারও ডাকোনি ওকে? উঠবে উঠবে, সময় হলে ঠিক উঠবে। ইতুর মুখে কেমন যেন একটা চেনা হাসি, খুব চেনা। ইতু এক পা করে বিহানের একদম কাছে চলে এলো। বিহান চেয়েও ইতুকে দূরে সরাতে পারছে না। তার হাত পা যেন অবশ হয়ে গেছে। চোখের সামনে এখন শুধু ইতু। তার কানে ফিস করে বলল, নতুন সাহেব। বিহান একেবারে চমকে উঠল। এ কি নামে ডাকছে ইতু তাকে? এই নামটাও তো তার চেনা, খুব চেনা। বিহানের গলা শুকিয়ে কাঠ হয়ে গেল এক পলকে। এবার ভয় করতে শুরু করেছে। ও কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। এদিকে ইতু এগোতে এগোতে একেবারে তার শরীরের সাথে মিশে যেতে চাইছে যেন। সে চেয়েও কিছুতেই তাকে দূরে সরাতে পারছে না। বিহান! মোহরের ধমকে চমকে উঠল বিহান। মোহর রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে রয়েছে বিহান আর ইতুর দিকে। বিহান কি তবে ইতুর জন্য প্রতারণা করছে মোহরের সাথে? মোহর ছলছল চোখে বিহানকে বলল, এসব আমি কি দেখছি বিহান? হ্যাঁ? বিহান এবার এক ধাক্কা ইতুকে সরিয়ে দিয়ে চলে যায় মোহরের কাছে। আশ্চর্য, এতক্ষণ ইতুকে সরাতে চেয়েও সরাতে পারছিল না বিহান, কিন্তু এখন কেমন সহজেই হাত সচল হয়ে গেল তার। সে ইতুকে সরিয়ে দিয়ে মোহরের কাছে গেল। বিহান মোহরকে বোঝানোর আপ্রাণ চেষ্টা করতে লাগলো,
মোহর মোহর মোহর, দেখো তুমি যেটা ভাবছো সেটা একেবারে সত্যি নয়, তুমি বিশ্বাস করো। চোখ কখনো মিথ্যে কথা বলে না বিহান। আমি আমি বেশ বুঝতে পারছি আমার অগোচরে এই বাড়িতে অনেক কিছু চলছে। না না, তুমি আর আগের বিহান নেই নেই। সব সময় আমার থেকে দূরে দূরে থাকো তুমি, আর ওই মেয়েটার কাছে কাছে থাকতে চাও। আমি কি তবে নিজের বিপদ ডেকে আনলাম? হ্যাঁ। কথা শেষ হতেই বিহান মোহরকে বুকে জড়িয়ে নিয়ে বলল, না মোহর, তোমার বিহান একটুও বদলায়নি, শুধু আমাদের সময়টা একটু খারাপ যাচ্ছে। তুমি তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। দেখো আমি বলছি, সব ঠিক হয়ে যাবে। মোহর বিহানের কথায় একটু আশ্বস্ত হলো। বিহান ওকে বুঝিয়ে নিয়ে খাবার টেবিলে নিয়ে গেল। সারাদিন কিচ্ছু খায়নি মেয়েটা। নিজের হাতে করে খাবার তুলে খাইয়ে দিল বিহান মোহরকে। তারপর সমস্ত ওষুধপত্র খাইয়ে মোহরকে ঘরে নিয়ে গিয়ে ঘুম পাড়িয়ে দিল। ঘরের দরজা বন্ধ করে ব্যালকনিতে এসে একটা সিগারেট ধরালো সে। চারিপাশ অন্ধকারচ্ছন্ন। মাথার সমস্ত চিন্তাগুলো সিগারেটের একটানে উধাও হয়ে গেল। সে একে একে সব ছক মেলাতে শুরু করলো। কি হিতু হঠাৎ করে তাদেরই গাড়ির সামনে কেন পড়ল সে? এটা কি কোনো কাকতালীয় ঘটনা, নাকি সত্যি এর পিছনে কোনো কারণ আছে? আর সব থেকে বড় কথা, ইতুকে কেন বিহানের এত চেনা চেনা লাগছে? ইতুর সব কাজেই একটা চেনা চেনা ভাব। এমনকি ইতুর গায়ের গন্ধ, ওর হাসি, আর সর্বোপরি ওর চোখ দুটো। এত চেনা লাগে চোখ দুটো। ওই চোখ দুটো বিহানকে ভীষণই অস্বস্তিতে ফেলে দেয়। মাথাটা একেবারে ঘেঁটে যাচ্ছে বিহানের। তার উপরে বাইরে বৃষ্টি শুরু হয়েছে। ঠান্ডার মধ্যে আবার বৃষ্টিপাত। নিচে রাস্তার ধারে ল্যাম্পপোস্টে আলো টিম টিম করে জ্বললেও চোখের সামনের অন্ধকারের তুলনায় বুকে সাহস সঞ্চারের জন্য মোটেই কার্যকারী নয়। এমন পরিবেশে যে কোনো শক্ত হৃদয়ের মানুষেরও বুক দুরু দুরু করতে বাধ্য। বাড়িতে প্রেগনেন্ট স্ত্রী, কখন কি খবর আসবে কাজে থাকাকালীন। এদিকে বাড়িতে একটা রাস্তা থেকে তুলে আনা মেয়েকে নিয়ে এমন রোজকার অশান্তি। আর ভালো লাগছে না। সবসময় বুকে ভয় নিয়ে আর যেন থাকতে পারছে না সে। না পারছে কাউকে কিছু বলতে, আর না পারছে নিজের বাড়ির পরিস্থিতি নিজে ঠিক করতে। সিগারেটটা শেষ করে সে নিজের মনেই ভাবে, না এবার যাই, শুয়ে পড়ি, কালই তোকে ওর বাড়ি ফেরত পাঠিয়ে আসবো। এই বলে সে সবে মাত্র ঘরে ঢুকতে যাবে, এমন সময় তার কানে একটা শব্দ ভেসে এলো। ওই অনেকটা ঘুম পাড়ানি গানের সুরের মতো। সেই সুরে মমতার থেকেও ভয়াবহতা ছিল আরো অনেক বেশি। বিহানের পা দুটো জমে গেছে ভয়ে। আর সুরটা ভেসে আসছে ওদের ঘর থেকে। সে আস্তে আস্তে ওদের ঘরের দরজার কাছে গিয়ে দাঁড়ায়। আড়াল থেকে সে দেখতে থাকে মোহর ঘুমিয়ে আছে, আর তার পেটের দিকে তাকিয়ে মেঝেতে বসে আছে ইতু। সে এক মিষ্টি মন ভোলানো কণ্ঠে কাকে যেন ডাকছে মোহরের পেটের দিকে তাকিয়ে। এবার সে বাঁ হাতটা এগিয়ে নিয়ে গেল মোহরের পেটে। হাত বোলাতে বোলাতে বলছে, ও আমার সোনামণি রে, তাড়াতাড়ি আয় না আমার কাছে। মাঝে আর অপেক্ষা করতে পারছে না রে, তোকে নিয়ে যাব আমি। আয় সোনা। কথাটা শুনে বিহানের শির দাঁড়াবে যেন একটা নেমে যাচ্ছে হিমেল স্রোত। এই ঠান্ডা পরিবেশেও দরদর করে ঘামছে সে। এ কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। চুপ করে লুকিয়ে এক কোণে দাঁড়িয়ে আছে সে। ইতু বেশ খানিকক্ষণ মোহরের পেটে হাত বুলিয়ে মায়াবী সুরে ঘুম পাড়ানি গান গাওয়ার পর ঘর থেকে আস্তে আস্তে বেরিয়ে চলে গেল। বুকের ভেতর বেলাগাম ঘোড়ার মতো দাপিয়ে বেড়াচ্ছে বিহানের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠগুলো। ইতু চলে যেতেই ঘরে ঢুকল বিহান। মোহরের মাথায় হাত বুলোতে লাগলো। ভয়ে কান্না পেয়ে যাচ্ছে তার।
মোহর কি একটুও কিছু টের পায়নি? এমন অজ্ঞানের মতো ঘুমায় না তো মোহর। ওর ঘুম তো বেশ হালকা, কিন্তু এই কদিনে মোহরের কি হলো? ঘরের দরজাটা বন্ধ করে এসে মোহরকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলো বিহান। সেই মুহূর্তে ঘুম না এলেও কিছু সময় পর বিহানের ক্লান্ত শরীর আর ধকল নিতে পারেনি। পরদিন সকালে বিহান অফিসে যাওয়ার সময় খাবার টেবিলে আসতেই দেখল টেবিলে কোনো খাবার রাখাই নেই। মোহরও এসে দেখল রান্নাঘরে ইতু নেই। এমনকি ইতুর ঘরে গিয়েও দেখল বিহান, না, সেখানেও ইতু নেই। বিহান অবাক হয়ে মোহরকে জিজ্ঞেস করল, ইতু কোথায় গেল? জানি না তো, কিন্তু আমার না মনে হয় ইতুর মাথায় কোনো সমস্যা আছে, জানো তো। কেন বলো তো? না, এমনি কিছু না, ছাড়ো। মোহর বিহানকে জঙ্গলের ব্যাপারটা বলতে গিয়েও বলল না। যদি বিহান জানতে পারে মোহর এই অবস্থায় একা একা ওই গভীর জঙ্গলে গিয়েছিল, তাহলে সত্যি খুব রাগ করবে। বিহানও আর মোহরকে কিছু জিজ্ঞেস করল না। সে ভাবল হয়তো এমন কোনো বড় কথা নয়, তাই মোহর তাকে বলেনি। আচ্ছা ঠিক আছে, আমি কাজে বেরিয়ে যাচ্ছি। তুমি এক কাজ করো, ইতু ফিরে এলে ওকে কিছু খাবার বানিয়ে দিতে বলো। আমি আসছি। এই বলে মোহরের কপালে আর পেটে একটা চুমু দিয়ে বিহান কাজে বেরিয়ে যায়। সন্ধেবেলা কাজ থেকে বাড়ি এসে বিহান দেখল আজ অনেক দিন পর মোহর দরজা খুলেছে। বিহান একটু অবাক হলেও মনে মনে বেশ খুশি হয় সে। বাবা, তা আজ কোন দিকে সূর্য উঠেছে? হ্যাঁ, অনেক দিন পর ম্যাডাম আজকে দরজা খোলার সুযোগ পেল তবে। আমার সতীন আজ বিদেয় হয়েছে স্যার। সতীন? কে সতীন? কে আবার? যাকে আমার সেবার জন্য আনলাম, সেই তো আমার শখের বরটাকে চুরি করতে বসেছিল। তবে আজ সকাল থেকে ও আর বাড়িতেই আসেনি। বোধহয় গতকাল তোমার আর আমার ভালোবাসার গভীরতা নিজের চোখে দেখে আর থাকতে পারেনি, বাড়ি ছেড়ে চলে গেছে এত ভোরবেলা। মোহরকে দেখে বেশ খুশি মনে হচ্ছে। এতদিন পর যেন হাঁপ ছেড়ে বাঁচল ওরা। ইতুকে আর খোঁজার চেষ্টা করে লাভ নেই। ও যেতেই বিহান আর মোহর আগের সুখের সংসার ফিরে পেয়েছে। ইতু চলে যেতে সবকিছু ঠিক হয়ে গেল। খুব সুখে শান্তিতে থাকতে শুরু করলো তারা। এইভাবে হাসি খুশিতে কেটে গেল আরো 1.5 মাস। মোহর এখন 9.5 মাসের গর্ভবতী। এদিকে মোহরের সময় হয়ে এসছে। ডাক্তার বলেই দিয়েছেন যে কোনো সময় হাসপাতালে ভর্তি করতে হতে পারে মোহরকে। বিহান তাই এখন কাজ থেকে ছুটি নিয়েছে বেশ কিছুদিন। মোহরকে অনেকটাই যত্ন এবং ভালোবাসা দিয়ে আগলে রাখছে সে। আচ্ছা বিহান, তোমার ছেলে চাই না মেয়ে চাই? দেখো, যেই আসুক সে যেন সুস্থ সবলভাবেই পৃথিবীতে আসে। তোমাদের দুজনকে যেন ভালোভাবেই বাড়িতে নিয়ে আসতে পারি আমি, ব্যাস এইটুকুই আমার চাওয়া। এমনই ভাবে একটা একটা দিন কেটে গিয়ে অবশেষে এলো সেই মহেন্দ্রক্ষণ। সুস্থ ছোট্ট একটা ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেয় মোহর। বিহান তো তার আনন্দ ধরেই রাখতে পারে না। কলকাতায় থাকা বাবা মা শ্বশুর শাশুড়িও খুব খুশি হন রাজকন্যার আগমনের খবর পেয়ে। বিহান ভালোবেসে মেয়ের নাম দেয় মিষ্টি। মোহরেরও খুব পছন্দ হয় নামখানি। কিছুদিন পর নার্সিংহোম থেকে মোহর ও মিষ্টিকে বাংলোয় নিয়ে আসে বিহান। একরত্তির মেয়েকে কোলে নিয়ে পুরো দিন কত কত খেলা করে বিহান। মোহরের প্রতিও তার ভালোবাসা যেন দ্বিগুণ হয়ে যায়। নিজের জীবনের ঝুঁকি নিয়ে সে তাকে বাবা হওয়ার অনাবিলে আনন্দ দিয়েছে। সব মিলিয়ে এক খুশির আমেজ তাদের দুজনের মনে। এভাবে আস্তে আস্তে খুশির দিন কাটতে লাগলো। দেখতে দেখতে বিহানের ছুটিও শেষ হয়ে গেল। এবার তার পুনরায় কাজে যোগ দেওয়ার পালা। তবে কিছুতেই মেয়ে আর স্ত্রীর সঙ্গ ছেড়ে যেতে ইচ্ছে করছে না তার। মোহর, আজকে না আমার একটু কাজে যেতে ইচ্ছে করছে না। আমার সোনা মেয়েটাকে সারাদিন আমি দেখতেই পাবো না। তা বললে কি করে হবে বলো তো? কাজে তো যেতেই হবে। আর সেই তো কিছুদিন পর আবার আমরা কলকাতায় যাচ্ছি বাবা মায়ের সাথে মিষ্টির দেখা করাতে। হ্যাঁ, তখন যদিও বেশ কয়েকদিন ছুটি কাটানো যাবে। বলো, তুমি এখন নিশ্চিন্তে কাজে যাও।
সন্ধেবেলা এসে বাবা মেয়েতে মিলে না হয় অনেক খেলা করো। বিহান বেরিয়ে যাওয়ার আগে মোহর এবং মিষ্টির কপালে একটা চুমু দিয়ে যায়। এতটা লম্বা ছুটির পর হাজার চাওয়া সত্ত্বেও তাড়াতাড়ি ফেরা হলো না আজ। সন্ধ্যায় ফেরার পথে বিহান মার্কেট থেকে মিষ্টির জন্য কয়েকটা বিভিন্ন রঙের ফিতে দেওয়া জামা আর মোহরের জন্য একটা ডার্ক চকলেট নিয়ে ফিরল। বাড়ি এসে দরজায় টোকা মারতেই দরজাটা আপনা আপনি খুলে গেল। এ কি, দরজাটা ভেজিয়ে রাখা কেন? মোহর আজ দরজাটা আটকায়নি। ঘরের ভিতরে ঢুকে মোহরকে ডাকলো বিহান। কোনো সাড়া শব্দ নেই। মোহর কোথায় গেল? বাড়ি তো পুরো ফাঁকা। এই ভর সন্ধ্যায় মোহর একা একা মেয়েকে নিয়ে কোথায় গেল? ওইটুকু দুধের শিশুকে নিয়ে কেউ এই সময় বাইরে যায় নাকি? বিহান পুরো বাড়িতে তাদের দেখতে না পেয়ে বাংলোর বাইরে খোঁজাখুঁজি করতে লাগলো। বেশ কিছুক্ষণ পার হয়ে গেছে। চিন্তা হচ্ছে এবার বিহানের। হঠাৎই সে একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেল। এটা তো মিষ্টির কান্না মনে হচ্ছে, কিন্তু আছে কোথায়? বিহান আওয়াজটা ভালো করে লক্ষ্য করল। আওয়াজটা আসছে বাংলোর পিছনের ওই জঙ্গলের ভিতর থেকে। সে ছুটতে ছুটতে সেদিকে এগিয়ে গেল। মিষ্টি, মিষ্টি, মোহর, মোহর, কোথায় তুমি? আওয়াজ অনুসরণ করে বিহান পাগলের মতো ছুটছে আর মিষ্টি এবং মোহরের নাম ধরে ডাকছে। মিষ্টি, মোহর। মিষ্টির কান্না অনুসরণ করতে করতে অবশেষে সে এসে পৌঁছল জঙ্গলের মাঝে সেই কুয়োর কাছে। তারপর সে যা দেখল তা তাকে মাথা থেকে পা পর্যন্ত কাঁপিয়ে দিল। বিহান দেখল মিষ্টিকে কোলে নিয়ে কুয়োর একদম ধারে দাঁড়িয়ে আছে মোহর। মিষ্টি অনবরত কেঁদেই চলেছে, তবু তাকে চুপ করানোর কোনো রকম চেষ্টাই করছে না মোহর। বিহান হতভম্ব হয়ে মোহরকে দেখছে। এই কোন মোহরকে দেখছে বিহান? সে জোর কদমে আরো এগিয়ে গিয়ে জোরে একটা চিৎকার করে বলে উঠল, মোহর, তোমার কি মাথা খারাপ হয়ে গেল? ওখানে কি করছো তুমি? নেমে এসো এক্ষুনি, নেমে এসো। মোহর বিহানের কথার কোনো উত্তর না দিয়ে ওর দিকে ঘাড় ঘোরালো। মোহরের সেই ভয়ঙ্কর রূপ দেখে বিহান নিজের টাল সামলাতে পারল না, ভয়ে মাটিতে পড়ে গেল। ও দেখল মোহরের চোখের কুঠুরিগুলোতে চোখ নেই। তা রাতের অন্ধকারের চেয়েও কালো। মুখটা একদম ফ্যাকাশে হয়ে গেছে তার, যেন প্রাণ বলে কিছুই আর বেঁচে নেই তার মধ্যে। তারপরেই মোহর একটু মুচকি হাসল। রাতের জ্যোৎস্নাতে বিহান স্পষ্ট দেখতে পাচ্ছে মোহরের মুখ কেমন যেন বিকৃত হয়ে উঠছে। মোহরের মুখের গঠন, চুলের ভাঁজ, চোখের আকার, নাক, ঠোঁট সমস্ত কিছু যেন কয়েক মুহূর্তের মধ্যে বদলে বিহানের চোখের সামনে। তখন ইতু দাঁড়িয়ে। ইতু খিলখিল করে হেসে উঠল। তারপর বলল, ইতু না, ইতু না বলেই আবার খিলখিল করে হেসে ওঠে ইতু, যেন বিহানের এই অসহায়তা তাকে খুব তৃপ্তি দিচ্ছে। বিহান কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করল, ইতু না তো? তুমি কে? হ্যাঁ, কে তুমি? রজনীকে ভুলে গেছো সাহেব? এই বলে ইতুর অট্টহাসিতে জঙ্গলের নিস্তব্ধতা চিরে প্রতিটা রোমকূপে ভয়ের উপস্থিতি টের পেল বিহান। ব্যঙ্গ মিশ্রিত হাসিতে আকাশ ফাটানো কণ্ঠে হেসে উঠল সে। বিহানের এবার সব মনে পড়ে গেল। এতদিন তাহলে তাদের সাথে রজনী থাকতো। রজনী ইতুর ভেগ ধরে তাদের সঙ্গে ছিল এতদিন, আর এখন মোহরকে নিজের বশে করে নিয়েছে রজনী। বিহানি সব আকাশ পাতাল ভাবছে। ঠিক সেই সময় রজনী চিৎকার করে নেপালি ভাষায় কি যেন একটা বলল।
আর তারপরই কোলে নিয়ে থাকা মিষ্টিকে সঙ্গে নিয়ে এক ঝাঁপ দিল কুয়োর মধ্যে। মিষ্টি! বিহান উঠে দৌড়ে গিয়ে কুয়োর মধ্যে মুখ ঢুকিয়ে দেখতে লাগলো। মিষ্টি জলের মধ্যে পড়ে চিৎকার করে করে কাঁদছে। বিহান চিৎকার করে মিষ্টি আর মোহরকে ডাকতে লাগলো। মোরে কি করলে তুমি? কিছুক্ষণ পর ছটফট করতে করতে বিহানকে একবার ডেকে উঠল মোহর। তারপর জলে হাত ঝাপটানো থেমে গেল মোহরের, আর সাথে মিষ্টির কান্নার আওয়াজও থেমে যায়। মুহূর্তের মধ্যে সব শান্ত হয়ে গেছে। বিহান কেঁদে চলেছে আর পাগলের মতো ডেকে চলেছে তাদের। তখনই আস্তে আস্তে সব পুরনো কথা স্মৃতিতে ভেসে উঠল বিহানের। আজ থেকে 5 বছর আগে যখন বিহান প্রথম এই দার্জিলিংয়ে চা বাগানের অফিসার পদে নিযুক্ত হয়ে এখানে এসেছিল, তখন সেখানেরই এক চা বাগানের শ্রমিকের মেয়ে রজনীর সাথে আলাপ হয় তার। রজনীকে দেখতে ছিল খুবই সুন্দর। তার রূপ বিহানকে প্রায় সম্মোহিত করে নিয়েছিল, বিশেষ করে ওর ঘোলা দুটি চোখ। রজনী যখন ওর বাবাকে খাবার দিতে আসতো তখন বিহানের সঙ্গে কথা হতো। রজনী একটু লাজুক প্রকৃতির মেয়ে ছিল। সে বিহানের থেকে দূরে দূরে থাকলেও বিহানি নিজে যেচে তার সঙ্গে কথা বলতো। এরপর বিহানের সঙ্গে অল্প অল্প কথা বলতে বলতে বেশ বন্ধুত্ব হয়ে গেল তাদের। বেশ ভালোই সময় কাটাতে লাগলো তারা একসঙ্গে। আর এক সময় সেই বন্ধুত্ব যথারীতি পরিণত হলো ভালোবাসায়। বিহান রজনীকে নিয়ে আসতে শুরু করে তার বাংলোতে। সেখানে রজনীর সাথে দিনের পর দিন ঘনিষ্ঠ মুহূর্ত কাটাতে লাগলো বিহান। রজনীও একদম বিহানের স্ত্রীর মতোই সঙ্গে থাকত। ওকে রান্না করে দেওয়া, ওর প্রয়োজনীয় জিনিসপত্র হাতের কাছে গুছিয়ে রাখা, এই সব কিছুই। তবে রজনী প্রথম প্রথম রাজি হয়নি বিহানের সঙ্গে ঘনিষ্ঠ হতে। সে বলেছিল, ऐसा আমার সাথে বিয়া করে लेना साहब। सुन ना, मेरे साथ शादी करेगा। उसके बाद हम लोग ये सब করবি তো শাদি? বল না, বিয়া করবি রে? তুমি কি আমাকে বিশ্বাস করো না রজনী? বিশ্বাস করো, আমি আর 5টা ছেলের মতো নয়। আমি শুধু তোমাকেই ভালোবাসি, আর তোমাকেই বিয়ে করে তোমার সাথে সংসার করবো আমি। তুমি কেন বুঝতে পারছো না? বিহানের নিষ্পাপ মুখ ও মিষ্টি কথাতে ভুলে গিয়ে রজনী নিজেকে সম্পূর্ণ সঁপে দিয়েছিল। সবকিছু ঠিকই চলছিল, কিন্তু এইভাবে আর কতদিন চলতো? একদিন রজনী জানতে পারল সে গর্ভবতী। তবে চিন্তার থেকে আনন্দই বেশি হচ্ছিল তার সাহেব তো তাকে বিয়ে করবে বলেই দিয়েছে। সে আনন্দ সহকারে বিহানকে এই খুশির সংবাদ দিতে গেল। সাফ 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 সাফ, তোকে একটু খবর দি। সাফ, তুই বাবা হতে চলেছিস। রজনীর এই কথা শুনে মাথার উপরে আকাশ ভেঙে পড়ল বিহানের। ও রেগে গিয়ে রজনীকে বলল, কি কি বলছো সব তুমি? প্রেগনেন্ট হবার আগে এটা ভাবলে না যে সমাজে কিভাবে মুখ দেখাবে তুমি? ऐसा तो मेरे साथ शादी करेगा बोला था ना? তুই বলেছিলিস আমার সাথে তুই বিয়ে করবি। আবেগের বশে বলে ফেলেছিলাম, আর সেটা তুমি বিশ্বাস করে নিয়েছিলে। বাহ! আমার বাড়ির লোক একটা পাহাড়ি নেপালি মেয়ের সঙ্গে আমার বিয়ে কিছুতেই মেনে নেবে না। তুমি এক কাজ করো, তুমি বরং বাচ্চাটাকে নষ্ট করে দাও। देख, मैं ये बच्चा गिरा नहीं सकती हूँ ना। ये पूरा गांव जान जाएगा। अब मेरा बदनामी हो जाएगा रे। ये तू मत बोल मेरे से। তুই আমাকে টোকাস না রে, তুই আমাকে টোকাস না। এসব শুন না। আরে যাও যাও, আর মরা কান্না কেঁদো না তো, সহ্য লাগছে।
কাল আমি ওষুধ এনে দেবো, খেয়ে নেবে, তারপরে সব ঠিক হয়ে যাবে আবার। বিহানের এমন আচরণে ভীষণ রকম আঘাত পায় রজনী। সে রাগে ফুঁসতে ফুঁসতে বলে, এই বাচ্চাটা আমি নষ্ট করবো না রে স্যার। ये बच्चा मैं नहीं गिराऊंगी। আমি এতটা সহজে তোকে ছাড়বো না साहब, इतना आसानी से मैं तुमसे जाने नहीं दूंगी। सुन, तू तेरा प्यार के चाल में मुझे फंसाया है ना? बोल 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 बोल, तू फंसाया है ना मेरे को? तेरा प्यार की चाल में तुमने फंसाया है। मेरा ये शरीर तूने हर रोज लूटा है। আমায় তুই কলঙ্কিত করেছিস না রে। আমি তোকে ছাড়বো না কেন করেছিস? क्यों किया रे, क्यों किया? बोल बोल ना, क्यों किया तूने मेरे साथ? तेरा ये काम चुकना नहीं चाहिए। तेरा ये काम मैं सबको जाके बता दूंगी। तू कितना घटिया आदमी है, सबको जाके बता दूंगी। तेरा ये काम का जगह तेरे लिए बहुत कीमती है ना रे? बोल, कीमती है ना तेरे लिए? मैं तेरे काम की जगह पे भी जाके सबको बोल दूंगी तेरे बारे में। जैसे मेरा इज्जत नहीं बचा है ना, वैसे तेरा भी नहीं बचेगा। ये मैं तुझे बोल देती हूँ। এই বলে সে বাংলো থেকে সবে বের হতে যাবে, এমন সময় বিহান কি করে রজনীকে আটকাবে বুঝে উঠতে না পেরে হাতের সামনে থাকা ভারী ফুলদানিটা তুলে সজোরে আঘাত করে রজনীর মাথায়। রজনী রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে বাংলোর মেঝেতে। তারপর তাকে তুলে নিয়ে বিহান চলে যায় বাংলোর পিছনের সেই জঙ্গলটায়। রজনীর বাড়ির লোকজন জানেই না যে সে বিহানের বাংলোতে আসত। কিন্তু তখনই রজনী অস্ফুট স্বরে বলে উঠল, इतना आसानी से रजनी के हाथ से तो नहीं छूटेगा। तू सारा অনেক বড় শাস্তি। এই শুনে আর বিহান নিজের রাগ সামলাতে পারল না। একটা চা শ্রমিকের মেয়ের আবার এত বড় বড় কথা। পায়ের কাছে পড়ে থাকা একটা বিশাল পাথর তুলে রজনীর মুখে মেরে মুখ থেঁতলে দিল বিহান। রজনীর বেঁচে থাকার আর কোনো সম্ভাবনাই নেই। সে মৃত রজনীর দেহটা তুলে ছুঁড়ে ফেলে দিল সেই কুয়োয়। তারপর ফিরে এসে বাংলোর মেঝে আর নিজেকে ভালো করে পরিষ্কার করে নিল। সে রাতেই রজনীর বাবার সাথে শ্রমিক কলোনির আরও বেশ কিছু লোক রজনীর খোঁজ করতে থাকে চারিদিকে, কিন্তু রজনীকে আর খুঁজে পাওয়া গেল না। রজনী রোজ ওর বাবাকে বলে যেত যে সে জঙ্গলে যাচ্ছে হরিণের বাচ্চা খুঁজতে। এটা ধরে নেওয়া হয় রজনীকে বনেরই কোনো জন্তু জানোয়ার তুলে নিয়ে গেছে। আর এইভাবেই চাপা পড়ে যায় রজনীর নিখোঁজ হওয়ার আসল সত্য। বিহানের সব মনে পড়ে গেল। সে রজনীর সাথে করা অন্যায়ের ফল পেল আজকে। তার মানে এতদিন ওদের সাথে রজনী ছিল। তাই বিহানের এমন চেনা চেনা লাগছিল ইতুকে। আর ইতুই রজনী। স্ত্রী সন্তান হারিয়ে সর্বহারা বিহান সেখানেই অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে গেল। তারপর বেশ কিছুদিন কাজে না যাওয়াতে ডিপার্টমেন্ট থেকে বিহানের বাংলোয় আসেন বিহানের সিনিয়র এবং কলিগরা। এসে বিহানকে কোথাও খুঁজে না পেয়ে চারপাশটা খোঁজাখুঁজি করতে করতে অবশেষে বিহানকে পাওয়া যায় সেই কুয়োর কাছে। বিহান সেখানে কার সাথে যেন খেলা করছে, ঠিক
ঠিক কোনো বাচ্চাকে কোলে নিয়ে মানুষ যেমন আদর করে তেমন। ওর জামা কাপড় ময়লা, চুলগুলো উস্কো খুস্কো, দাড়ি বেড়ে গেছে অনেকখানি। সবাই বুঝতে পারল বিহান মানসিক ভারসাম্যতা হারিয়ে ফেলেছে। হয়তো কোনো কারণবশত তার অনুপস্থিতিতে তার স্ত্রী তার মেয়েকে নিয়ে এই কুয়োতে ঝাঁপ দিয়ে সুইসাইড করেছে। কারণ কুয়োর জলে ভেসেছিল মোহর এবং মিষ্টির বিকৃত সারদেহ। তাদের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মানসিক ভারসাম্যতা হারিয়ে ফেলার কারণে পুলিশের পক্ষ থেকে কোনো রকম জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়ে ওঠেনি। বিহানকে তার বাবা মা কলকাতায় ফিরিয়ে নিয়ে যেতে চাইলে সে কিছুতেই যেতে রাজি হলো না। তার বাবা মা দেখে তাদের ছেলে সারাদিন কার সাথে অনবরত খেলা করে যাচ্ছে, আর মাঝে মাঝেই কার যেন ডাকে সাড়া দিয়ে বলছে, এই তো রজনী, মিষ্টি তো আমার কাছে। যাও শোনা, এবার তুমি মায়ের কাছে গিয়ে ঘুমিয়ে পড়ো। হ্যাঁ, মা ঘুম পাড়ানি গান গেয়ে তোমায় ঘুম পাড়িয়ে দেবে। হ্যাঁ, তোমায় ঘুম পাড়িয়ে দেবে। হ্যাঁ, তোমায় ঘুম পাড়িয়ে দেবে। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একটা দারুণ সুখবর রয়েছে আপনাদের জন্য। এখন আপনাদের লেখা গল্পও শুনতে পারেন আমাদের এখন গল্প ইউটিউব চ্যানেলে। আপনার লেখা ভৌতিক, অলৌকিক, সাসপেন্স, থ্রিলার অথবা প্রেমের গল্প পাঠাতে পারেন আমাদের মেলের মাধ্যমে ekhongolpo@gmail.com এই ঠিকানায়। কমপক্ষে 2টি গল্প পাঠাবেন। গল্পটি অবশ্যই মৌলিক এবং পূর্বে অডিও রূপান্তর হয়নি এমন হতে হবে। গল্পের শব্দ সংখ্যা হবে কমপক্ষে 4000। সাথে পাঠাবেন আপনার একটি ছবি এবং ফোন নাম্বার। আজ আমাদের সাথে ছিল আমাদের বন্ধু চ্যানেল পার্টনার রেনিটেলস। তার চ্যানেলের লিংক ডিসক্রিপশনে দেওয়া রইল। তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আগামী গল্পে। শুভরাত্রি।